আমরা যেটা ঠিক ভাবি সেটা যদি ভুল হয় তাহলে? হুম, এটা আসলে বেশ মারাত্মক একটা প্রশ্ন দিয়ে শুরু করলে আজ। তাই না? কারণ একটু ভেবে দেখো, ছোটবেলা থেকেই আমাদের কি শেখানো হয়? শেখানো হয় যে নিজের সিদ্ধান্তে একদম অটল থাকতে হবে, নিজের বিশ্বাসের উপর পুরো কনফিডেন্স রাখতে হবে। হ্যাঁ, ওই যে কথায় বলে না, নিজের কথায় অনড় থাকাটাই নাকি ব্যক্তিত্বের লক্ষণ। কিন্তু কিন্তু এই শেখানো কথাটাই যে আমাদের কতটা পেছনে টেনে রাখতে পারে সেটা আমরা অনেক সময় টেরই পাই না। একদম ঠিক বলেছ। আমরা সাধারণত বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স বলতে কি বুঝি? আমরা ভাবি যে যে মানুষটা যত দ্রুত নতুন কিছু শিখতে পারে সে তত বেশি বুদ্ধিমান। হ্যাঁ, আমাদের সাধারণ ধারণা তো সেটাই। কিন্তু আজকে আমাদের এই গভীর আলোচনায় অ্যাডাম গ্র্যান্টের বিখ্যাত বই থিঙ্ক অ্যাগেন নিয়ে এমন কিছু ধারণা বিশ্লেষণ করব যা পুরো চিন্তাধারাটাই বদলে দেবে। এই ২০২৬ সালের অসম্ভব দ্রুত পাল্টে যাওয়া পৃথিবীতে দাঁড়িয়ে সবচেয়ে বড় বুদ্ধিমত্তা কিন্তু শুধু দ্রুত শেখা নয়। তাহলে সবচেয়ে বড় বুদ্ধিমত্তাটা আসলে কি? সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো নিজের ওই পুরনো আর ভুল জ্ঞানগুলোকে মাথা থেকে পুরোপুরি মুছে ফেলা, যাকে বলে আনলার্ন করা, এবং একদম নতুন করে ভাবতে শেখা। ওয়াও! মানে পুরনোটাকে ডিলিট করে নতুন করে ভাবা। অ্যাডাম গ্রান্টের থিংক অ্যাগেন কনসেপ্টটা তো ঠিক এই জায়গাটাতে খুব গভীরভাবে আঘাত করে, তাই না? হ্যাঁ, এবং এই আনলার্ন করা বা নতুন করে ভাবার কাজটা যে আমাদের জন্য কতটা কঠিন সেটা বুঝতে হলে আগে আমাদের মনস্তত্ত্বের একদম গভীরে যেতে হবে। আচ্ছা, মানে আমাদের ব্রেন কিভাবে রিয়্যাক্ট করে সেটা বুঝতে হবে? ঠিক তাই। মানুষের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে জানো? যখন কেউ আমাদের দীর্ঘদিনের কোনো বিশ্বাসের বিরুদ্ধে কথা বলে, তখন আমাদের ব্রেন সেটাকে কেবল একটা ভিন্ন মত হিসেবে দেখে না। তাহলে কি হিসেবে দেখে? মস্তিষ্ক সেটাকে রীতিমতো একটা শারীরিক হুমকি বা থ্রেট হিসেবে গ্রহণ করে। আমাদের ব্রেনের যে অংশটা বিপদের সময় আমাদের ওই ফাইট অর ফ্লাইট সিগন্যাল দেয় না, ঠিক সেই অংশটাই তখন প্রচণ্ড সক্রিয় হয়ে ওঠে। আচ্ছা, তার মানে কেউ যখন আমার কোনো ভুল ধরিয়ে দিচ্ছে, তখন আমার ব্রেন ভাবছে যে কেউ হয়তো আমাকে শারীরিকভাবে আক্রমণ করতে আসছে। একদম, তুমি ঠিক ধরেছ। আর এই অস্বস্তি থেকে বাঁচার জন্যই অ্যাডাম গ্র্যান্ট বলছেন যে আমরা সাধারণত তিনটে ভিন্ন ভিন্ন মানসিকতার বা পেশার মানুষের মতো আচরণ করতে শুরু করি। তিনটে মানসিকতা, সেগুলো কি কি? আমাদের মনের ভেতর মূলত তিনটে মোড কাজ করে। প্রথমটা হলো প্রচারক বা প্রিচার, দ্বিতীয়টা উকিল বা প্রসিকিউটর, আর তৃতীয়টা হলো রাজনীতিবিদ বা পলিটিশিয়ান। নামগুলো তো বেশ ইন্টারেস্টিং। প্রচারক মোডটা কখন কাজ করে? যখন আমাদের কোনো বিশ্বাস হুমকিতে পড়ে, তখন আমরা এই প্রচারক মোডে চলে যাই। তখন আমরা নিজেদের ধারণাকে একদম ১০০% পবিত্র আর নিখুঁত বলে ধরে নিই, আর অন্যদের ওপর সেটা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। বুঝতে পারছি। আর উকিল মোড? হ্যাঁ, দ্বিতীয়ত, যখন আমরা অন্যের যুক্তিতে শুধু ভুল খুঁজতে চাই, তখন আমরা হয়ে যাই উকিল। তখন আমাদের একমাত্র লক্ষ্য থাকে যে কোনো মূল্যে তর্কে জেতা, লজিক দিয়ে হোক বা যেভাবেই হোক। আর তৃতীয়টা? ওই রাজনীতিবিদ মোড। ওটা হলো যখন আমরা কেবল মানুষের সমর্থন বা হাততালি পেতে চাই, তখন সত্য খোঁজার চেয়ে মানুষের অনুমোদন পাওয়াটাই আমাদের কাছে বেশি জরুরি হয়ে ওঠে। এই তিনটি মোডের কথা শুনে আমার কিন্তু চারপাশের বেশ কিছু চেনা দৃশ্য চোখের সামনে ভাসছে। তাই নাকি? কেমন দৃশ্য? ধরো, আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা এই মুহূর্তে বেকার, হয়তো অনেক দিন ধরে চাকরি খুঁজছেন। হ্যাঁ, এরকম তো অনেকেই আছেন। তাদের মধ্যে অনেকেই কিন্তু ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট ধারণা নিয়ে বড় হয়েছেন। যেমন ধরো, একটি সরকারি চাকরি বা নির্দিষ্ট একটা কর্পোরেট পদ পেলেই জীবন পুরোপুরি সেট। একদম, এটা খুব কমন একটা ধারণা। আর তারা এই ধারণাটার এমন অন্ধ প্রচারক হয়ে ওঠেন যে নতুন কোনো স্কিল শেখা বা একদম ভিন্ন কোনো পেশায় যাওয়ার কথা তারা ভাবতেই পারেন না। ঠিক বলেছ, তারা ওই একটা রাস্তাতেই আটকে থাকেন। আবার ধরো, যারা নিজেদের কোনো ছোট ব্যবসা দাঁড় করাচ্ছেন, তারা অনেক সময় উকিল মোড়ে থাকেন। তারা ভাবেন যে আমার ব্যবসার আইডিয়াই দুনিয়ার সেরা। হ্যাঁ, অন্য কেউ যখন ফিডব্যাক দেয়, হ্যাঁ, অন্য কেউ, হয়তো কোনো শুভাকাঙ্ক্ষী বা ক্রেতা, যখন তাদের কোনো পরামর্শ দেন, তখন তারা উকিলের মতো সেই পরামর্শের কেবল খুঁত ধরতেই ব্যস্ত থাকেন। আর ঠিক এই জায়গাটাতেই পতনের শুরুটা হয়। কারণ এই তিনটি মোডেই আমরা একটা খুব জরুরি কাজ করা বন্ধ করে দিই। কোন কাজটা? নিজের ভুল স্বীকার করা। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে। কি খটকা?
মানে শুনতে তো খুব ভালো লাগছে যে সবার কথা শোনা উচিত, নিজের ভুল মানা উচিত, কিন্তু নিজের কাজের প্রতি বা বিশ্বাসের প্রতি কি একটুও দৃঢ়তা বা আত্মবিশ্বাস থাকা জরুরি নয়? অবশ্যই জরুরি। কারণ আমি যদি সারাক্ষণ সন্দেহ করতে থাকি যে আমি কি ঠিক করছি নাকি আমার ভুল হচ্ছে, তাহলে তো আমি কোনো সিদ্ধান্তই নিতে পারবো না জীবনে। এটা খুব যৌক্তিক একটা প্রশ্ন, আর এর উত্তর লুকিয়ে আছে আমাদের চতুর্থ আরেকটি মোডের মধ্যে। চতুর্থ মোড, সেটা আবার কি? দেখো, গ্রান্ট কিন্তু আত্মবিশ্বাসের বিরোধী নন, তিনি হলেন অন্ধবিশ্বাসের বিরোধী। তিনি বলছেন এই প্রচারক, উকিল বা রাজনীতিবিদের মোডের বাইরে আমাদের আরেকটি মানসিকতা গড়ে তুলতে হবে, আর সেটা হলো বিজ্ঞানী বা সায়েন্টিস্ট মোড। বিজ্ঞানী মোড। একজন সত্যিকারের বিজ্ঞানী কিভাবে চিন্তা করেন? একজন বিজ্ঞানী কিন্তু কখনোই নিজের মতামতকে চূড়ান্ত বা ধ্রুব সত্য বলে ধরে নেন না। তিনি তার ধারণাকে কেবল একটি হাইপোথেসিস বা অনুমান হিসেবে দেখেন। এরপর তিনি ডেটা এবং প্রমাণের সাহায্যে সেটা পরীক্ষা করে দেখেন। ওহ, আচ্ছা, তার মানে বিজ্ঞানী মোডে থাকা মানে এই নয় যে আমার কোনো মতামত থাকবে না, বরং মতামত থাকবে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হলে আমি সেটা বদলে ফেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকব। একদম তাই। যদি প্রমাণ হয় যে তার ধারণাটি ভুল, তখন একজন বিজ্ঞানী কিন্তু রেগে যান না বা তার ইগোতে আঘাত লাগে না, বরং তিনি নতুন কিছু শিখতে পেরে আনন্দিত হন। কারণ তার কাছে সত্য জানাটাই আসল, তাই তো? ঠিক, নিজের ইগোকে বাঁচানোর চেয়ে সত্যকে আবিষ্কার করাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই বিজ্ঞানী মানসিকতার অভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার সবচেয়ে বড় আর মর্মান্তিক প্রমাণ হল সেই 1847 সালের ডক্টর ইগনাত সেমিলুইসের ঘটনাটা। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানীর ইতিহাসের অন্যতম ট্র্যাজিক একটা অধ্যায় এটা। যারা শুনছেন তাদের জন্য গল্পটা একটু বলি। সময়টা 1847 সাল। ইউরোপের হাসপাতালগুলোতে তখন প্রসূতি মৃত্যুর হার মারাত্মক পর্যায়ে। তো ডক্টর সেমিলুইস অনেক গবেষণা করে প্রচুর ডেটা বিশ্লেষণ করে প্রমাণ করলেন যে ডাক্তাররা যদি কেবল রোগীদের চিকিৎসা করার আগে একটু ঠিকমতো হাত ধুয়ে নেন, হ্যাঁ, বা এক রোগীর থেকে অন্য রোগীর কাছে যাওয়ার আগে, ঠিক তাই, যাওয়ার আগে হাতটা পরিষ্কার করে নেন, তাহলে মৃত্যুর হার একদম ম্যাজিকের মতো কমে যায়। একজন বিজ্ঞানী হিসেবে তিনি ডেটা দিয়ে এটা পরিষ্কার প্রমাণ করেছিলেন, কিন্তু বাকি ডাক্তাররা এটা মেনে নিতে একদমই রাজি ছিলেন না। রাজি না থাকার পেছনের মনস্তত্ত্বটা কিন্তু সেই ইগো আর ওই প্রচারক মোড। মানে তারা হাত ধুতে রাজি হলো না শুধু ইগোর কারণে। হ্যাঁ, একটু ভেবে দেখো, ওই ডাক্তারদের যদি সেমিলুইসের কথা মানতে হতো, তার মানে তাদের এটা স্বীকার করতে হতো যে তাদের অপরিষ্কার হাতের কারণেই এতদিন ধরে এত শত শত রোগীর মৃত্যু হয়েছে। উফ, ভাবা যায়, এটা তো নিজেদের পরিচয়ের উপর একটা বিশাল বড় আঘাত। একদম, তাদের যে একটা জীবন রক্ষাকারী ইমেজ ছিল সমাজে, সেটার উপর এটা ছিল মারাত্মক ধাক্কা। অর্থাৎ সত্যটা এতই কঠিন ছিল যে তাদের ব্রেন সেটাকে প্রসেস করতেই অস্বীকার করেছিল। তারা হয়তো ভেবেছিলেন, আমরা এত বড় শিক্ষিত ডাক্তার, আমাদের হাত কি নোংরা হতে পারে? ঠিক, তারা নিজেদের অহংকার বা ইগোকে এতটাই বড় করে দেখেছিলেন যে নতুন একটি বৈজ্ঞানিক সত্যকে গ্রহণ করতে পারেননি। এর ফলে ডাক্তার সেমিলুইসকে তো বটেই, তার এই যুগান্তকারী আবিষ্কারকেও তারা সমাজ থেকে একঘরে করে দেন। হ্যাঁ, আর সবচেয়ে দুঃখের বিষয় হল ডাক্তার সেমিলুইস শেষ জীবনে পাগল হয়ে মানসিক হাসপাতালে মারা যান। অথচ সেই ডাক্তাররা যদি সেদিন নিজেদের ইগো সরিয়ে রেখে বিজ্ঞানী মানসিকতা নিয়ে বিষয়টা পুনরায় চিন্তা করতেন, তাহলে হয়তো আরও হাজার হাজার মানুষের জীবন বাঁচানো যেত। সত্যি, ইগো বা অহংকার যে পতনের কতটা বড় কারণ হতে পারে, এর আরেকটি দারুণ উদাহরণ কিন্তু আমরা ব্যবসার জগৎ থেকেও পাই। ব্যবসার জগৎ? কোন উদাহরণটার কথা বলছো? ব্ল্যাকবেরি ফোনের পতন। ও হ্যাঁ, ব্ল্যাকবেরি। একটা সময়ে ব্ল্যাকবেরি ছাড়া তো কর্পোরেট দুনিয়া চিন্তাই করা যেত না, মনে আছে? কিন্তু আজ তারা পুরোপুরি হারিয়ে গেছে। ব্ল্যাকবেরির গল্পটা আমাদের সবার জন্য ওভার কনফিডেন্স সাইকেল বা অতি আত্মবিশ্বাসের চক্রের একটা ক্লাসিক কেস স্টাডি। ব্ল্যাকবেরির প্রতিষ্ঠাতা মাইক ল্যাজারাইডেস ছিলেন একজন সত্যিকারের জিনিয়াস, কিন্তু তিনি নিজের প্রোডাক্টের প্রেমে পড়ে গিয়েছিলেন, তাই তো? একদম, তিনি নিজের উদ্ভাবিত ওই কিবোর্ডের প্রতি এতটাই অন্ধভক্ত ছিলেন যে তিনি পুরোপুরি প্রচারক মোডে আটকে গিয়েছিলেন। তার এত সাফল্যের কারণে তার চারপাশে কেবল এমন সব মানুষই জড়ো হয়েছিল যারা শুধু তার কথারই সায় দিতেন। মানে একটা বাবল বা বুদবুদের মধ্যে ঢুকে গিয়েছিলেন। হ্যাঁ,
আর যখন 2007 সালে অ্যাপল তাদের টাচস্ক্রিনের ধারণা নিয়ে বাজারে এলো, তখন ল্যাজারিডিস সেটাকে পাত্তাই দেননি। তিনি ভেবেছিলেন একটা স্ক্রিনের উপর মানুষ কেন টাইপ করতে যাবে, তাই না? ঠিক, তিনি বলেছিলেন মানুষ ব্ল্যাকবেরি কেন কেনে, এর ইমেল আর ফিজিক্যাল কিবোর্ডটার জন্যে। তিনি ভাবতেই পারেননি যে মানুষের রুচি বদলাতে পারে। কি সাংঘাতিক! তার নিজের ধারণা যে ভুল হতে পারে এবং যুগের সাথে তাল মেলাতে যে নতুন করে ভাবতে হয়, এই কথাটা স্বীকার না করার যে অহংকার, সেটাই ব্ল্যাকবেরির মতো একটা বিশাল সাম্রাজ্যকে ধূলিসাৎ করে দিয়েছিল। সফলতা অনেক সময় আমাদের অন্ধ করে দেয়, তাই না? আমাদের মনে করিয়ে দেয় না যে আমি হয়তো ভুল হতে পারি। একদম ঠিক বলেছ। জানো, এই ব্ল্যাকবেরির পতনটাকে আমি একটা দেশীয় প্রেক্ষাপটের সাথে মেলাতে চাই। দেশীয় প্রেক্ষাপট মানে আমাদের এখানকার কোনো উদাহরণ? হ্যাঁ, ধরো আইপিএল বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা। কেকেআর বা অন্য যে কোনো দলের ক্ষেত্রে একজন ক্যাপ্টেন হয়তো ম্যাচ শুরুর আগে একটা দারুণ স্ট্র্যাটেজি বানিয়েছেন। আচ্ছা, তারপর? কিন্তু মাঝ ম্যাচে গিয়ে তিনি দেখছেন যে পিচের অবস্থা একদম অন্যরকম। বল হয়তো টার্ন করছে না, আর তার ওপেনিং জুটি একদমই রান পাচ্ছে না। এখন তিনি যদি ইগো নিয়ে জেদ ধরে বসে থাকেন যে না, আমি যে কৌশল ঠিক করেছি সেটাই সেরা, এদের দিয়েই আমি পুরো টুর্নামেন্ট খেলাবো। হ্যাঁ, কারণ তিনি ভাবতে পারেন যে আমি যদি এখন ডিসিশন বদলাই তাহলে সবাই ভাববে আমি ভুল ছিলাম। ঠিক, আর যদি তিনি এই ইগো নিয়ে বসে থাকেন তাহলে কি হবে? দলের হার 100% নিশ্চিত। খুব চমৎকার আর বাস্তব একটা তুলনা দিলে তুমি। তাই না? মাঝ ম্যাচে পিচের অবস্থা বুঝে কৌশল বদলানো বা এই যে থিঙ্ক অ্যাগেন করা, এটাই তো একজন সফল আর স্মার্ট ক্যাপ্টেনের লক্ষণ। আগের ভুলটা স্বীকার করে দ্রুত নতুন পরিকল্পনা সাজানোই তো আসল খেলা। আর এই জায়গাটাতেই আমি মানসিক শান্তির বিষয়টা একটু যোগ করতে চাই। মানসিক শান্তি কিভাবে? এই থিঙ্ক অ্যাগেন বা নতুন করে ভাবার ক্ষমতা শুধু যে আমাদের ক্যারিয়ার বা ব্যবসাতেই কাজে লাগে তা কিন্তু নয়, এটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ জরুরি। সেটা কিভাবে কাজ করে? একটু ভেবে দেখো তো, ওই ক্রিকেট ক্যাপ্টেনের মাথায় কি পরিমাণ চাপ থাকে যখন তাকে সারাক্ষণ প্রমাণ করতে হয় যে তিনি সব সময় সঠিক। প্রচুর চাপ, সারাক্ষণ পারফেক্ট সাজার একটা প্রেশার। কিন্তু যখন আমরা এই জেদ বা ইগোটা ছেড়ে দিই যে আমাকেই সবসময় সব জানতে হবে বা আমাকেই সবসময় সঠিক হতে হবে, তখন আমাদের ওপর থেকে একটা বিশাল মানসিক চাপ নেমে যায়। হ্যাঁ, একদম রিল্যাক্সড লাগে তখন। আমাদের শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায়, আমাদের সম্পর্কগুলো আরও উন্নত হয়, কারণ তখন আমরা অন্যের কথা শোনার মতো একটা স্বাভাবিক মানসিক অবস্থায় থাকি, যা জীবনে দারুণ এক মানসিক শান্তি নিয়ে আসে। শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু বাস্তবে এটা করা তো ভীষণ কঠিন। কেন কঠিন মনে হচ্ছে? কারণ আমাদের সমাজে তো যে যত বেশি কনফিডেন্ট, যে যত বেশি জোর গলায় কথা বলতে পারে, তাকেই তত বেশি যোগ্য নেতা ভাবা হয়। সেখানে এই নিজের ভুল মানার নমনীয়তা দেখালে মানুষ তো আমাদের দুর্বল ভাবতে পারে, তাই না? এটা একটা প্রচলিত ভয় বটে। আমাদের কি তাহলে আত্মবিশ্বাস বলে কিছুই থাকবে না? না না, একদমই তা নয়। এই দ্বন্দ্বটা কাটাতে বইয়ে একটা খুব সুন্দর কনসেপ্ট দেওয়া আছে, যাকে বলা হয় কনফিডেন্ট হিউমিলিটি বা আত্মবিশ্বাসী নম্রতা। কনফিডেন্ট হিউমিলিটি, এটা আবার কেমন ব্যালেন্স? এর মানে কিন্তু নিজেকে ছোট করা, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা বা নিজের মূল্যবোধকে বিসর্জন দেওয়া নয়। তাহলে এর আসল মানেটা কি? এর মানে হলো নিজের চূড়ান্ত লক্ষ্য বা নিজের শেখার ক্ষমতার ওপর তোমার পূর্ণ ভরসা থাকবে, কিন্তু একই সাথে তোমার এই নম্রতাটুকুও থাকবে যে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি যে পদ্ধতি বা যে জ্ঞান ব্যবহার করছো সেটা হয়তো ভুলও হতে পারে। বাহ, তার মানে বুক ফুলিয়ে বলা, আমি এই কাজটা শিখতে বা করতে সক্ষম, কিন্তু একই সাথে মাথা নিচু করে হাসি মুখে মেনে নেওয়া যে আমার বর্তমান পদ্ধতিটা হয়তো ভুল, আমি আরও ভালো কোনো উপায়ে শিখতে চাই। একদম তাই। কনফিডেন্ট হিউমিলিটি তোমাকে শেখায় যে তোমার বর্তমান জ্ঞান সীমাবদ্ধ হতে পারে, কিন্তু তোমার শেখার ক্ষমতা অসীম। এই প্রসঙ্গে আমার বয়স্কদের একটা উদাহরণ মাথায় আসছে। বয়স্কদের? কেমন? আমরা প্রায় দেখি বয়স্ক মানুষদের নতুন প্রযুক্তি বা নতুন ধ্যান ধারণার সাথে মানিয়ে নিতে খুব কষ্ট হয়। অনেক সময় বয়স্করা ভাবেন, আমি জীবনে এত কিছু দেখেছি, আমার এত বয়স, আমি এখন এই অল্প বয়সীদের কাছ থেকে কেন শিখব? হ্যাঁ, একটা ইগো কাজ করে অনেক সময়। কিন্তু ধরো একজন দাদু তার নাতির কাছ থেকে স্মার্টফোন চালানো বা নতুন কোনো অ্যাপের ব্যবহার শিখছেন। এখানে দাদু যদি ভাবেন যে তার সম্মান কমে যাচ্ছে, তাহলে তো তিনি পিছিয়ে পড়বেন দুনিয়া থেকে। একদম।
কিন্তু এই যে দাদু তার নাতির কাছ থেকে নতুন কিছু শিখছেন, এতে কোনো লজ্জা নেই। বরং এই কনফিডেন্ট হিউমিলিটিই কিন্তু তাকে মানসিকভাবে তরুণ, সতেজ আর নমনীয় রাখছে। তার ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি বা এই নতুন কানেকশন তৈরির ক্ষমতাটা সচল থাকছে। দারুণ বলেছ। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের চিন্তাভাবনাগুলো নাকি পাথরের মতো শক্ত হয়ে যায়, মানুষ যেন তার অভ্যাসের দাস হয়ে পড়ে। হ্যাঁ, সবাই তো সেটাই বলে। কিন্তু নমনীয়তা বয়সের ওপর নির্ভর করে না, নির্ভর করে মানসিকতার উপর। যদি শেখার ইচ্ছে থাকে তাহলে ৯০ বছর বয়সেও মানুষ নিজের ভুল শুধরে নতুন পথে হাঁটতে পারে। যারা শুনছেন তাদের সবাইকে একটু ভেবে দেখার অনুরোধ করব এই পর্যায়ে। আমাদের কি কখনো নিজেদের ভুল মানতে খুব কষ্ট হয়? যখন কেউ আমাদের ভুল ধরিয়ে দেয় তখন কি আমরা রেগে যাই? একটু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায়, ভুল মানা আসলে কোনো দুর্বলতা নয়, বরং নিজেকে আপডেট করার, শেখার পথে এগোনোর এটাই প্রথম ধাপ। আর ঠিক এই জায়গাটাতেই আমরা একটা নতুন বিষয়ে ঢুকতে পারি, ইন্টারপার্সোনাল রিথিঙ্কিং বা পারস্পরিক আলোচনার ধরনে একটা বড় পরিবর্তনের কথা। হ্যাঁ, এটা খুব জরুরি একটা ধাপ। এতক্ষণ তো আমরা নিজেদের নতুন করে ভাবার কথা বললাম, আমরা নিজের ভুল মানতে শিখলাম, কিন্তু অন্যকে কিভাবে তার ভুল বোঝাবো? যখন আমাদের কারোর সাথে কোনো বিষয়ে গভীর মতবিরোধ হয় তখন আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত একগাদা ডেটা, প্রমাণ আর যুক্তি নিয়ে তর্কে জড়িয়ে পড়ি। এবং তর্কে আমরা আক্ষরিক অর্থেই একটা যুদ্ধ শুরু করে দিই। আমরা ভাবি যে যত বেশি প্রমাণ দেখাতে পারবে সেই তত বড় বিজয়ী। আর এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল। ভুল কেন? লজিক দিয়ে বোঝানো তো ভালো, তাই না? কারণ একটু আগে আমরা যে মানুষের মনস্তত্ত্বের কথা বলছিলাম, যখন তুমি কাউকে লজিক বা ডেটা দিয়ে আক্রমণ করবে তখন তার ব্রেন সাথে সাথে ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক অবস্থায় চলে যায়। মানে তারা দেওয়াল তুলে দেয়? হ্যাঁ, একে সাইকোলজির ভাষায় বলে ব্যাকফায়ার এফেক্ট। তুমি যত বেশি প্রমাণ দেবে, অপর পাশের মানুষটি নিজের ভুল ধারণাকে তত বেশি শক্তভাবে আঁকড়ে ধরবে। ও আচ্ছা, মানে হিতে বিপরীত হবে। ঠিক। তাই সেরা নেগোশিয়েটর বা আলোচকরা তর্ককে কখনো যুদ্ধ হিসাবে দেখেন না। যুদ্ধে একজন জেতে আর একজন হারে, কিন্তু তারা তর্ক বা আলোচনাকে দেখেন একটি নাচের মতো করে, মানে ড্যান্স। নাচের মতো? বিষয়টা একটু বুঝিয়ে বলবে? নাচের ক্ষেত্রে কি হয়, দুজনকেই একসাথে পা মেলাতে হয়। তুমি যদি তোমার পার্টনারকে খুব জোরে নিজের দিকে টানো, তাহলে সে হয়তো ভারসাম্য হারিয়ে পড়ে যাবে অথবা বাধা দেবে। হ্যাঁ, নাচের একটা রিদম থাকতে হয়। তাই মাঝে মধ্যে তোমাকেও একটু পিছিয়ে আসতে হয়, পার্টনারের মুভমেন্ট বুঝতে হয়, তার ছন্দের সাথে নিজের ছন্দ মিলাতে হয়। তর্কের ক্ষেত্রেও বিষয়টা একদম এক। তুমি কেবল নিজের যুক্তি চাপিয়ে দিলে হবে না, অপরপক্ষের যুক্তিকেও একটু জায়গা দিতে হবে। আর ঠিক এখানেই সেই ভ্যাকসিন উইসপারার মহিলার গল্পটা চলে আসে। এই গল্পটা এতই শক্তিশালী যে এটা মানুষের সাথে যোগাযোগের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। গল্পটা সত্যি অসাধারণ আর আমাদের সবার জন্য একটা দারুণ কেস স্টাডি। যারা শুনছেন তাদের বলি, এই মহিলা কানাডায় এমন কিছু মানুষদের সাথে কাজ করতেন যারা ছিলেন কট্টর অ্যান্টি ভ্যাক্সের বা ভ্যাকসিন বিরোধী। মানে তারা কোনোভাবে ভ্যাকসিন নিতে রাজি ছিলেন না? একদম না। বিশেষ করে শিশুদের ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে তাদের চরম আপত্তি ছিল। এখন একজন সাধারণ ডাক্তার বা স্বাস্থ্যকর্মী হলে এই পরিস্থিতিতে কি করতেন? হয়তো একগাদা মেডিকেল ডেটা, পরিসংখ্যান আর লজিক নিয়ে তাদের বোঝাতে যেতেন যে তারা কতটা ভুল করছেন। এবং তাতে তারা নিজেদের অবস্থানে আরও বেশি অনড় হয়ে যেতেন। তারা হয়তো ভাবতেন যে এই ডাক্তাররা কোনো বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির দালাল। ঠিক তাই, ব্যাকফায়ার এফেক্ট। কিন্তু ওই ভ্যাকসিন উইসপারার মহিলা তো সেটা করেননি। না, তিনি মোটিভেশনাল ইন্টারভিউইং নামের অত্যন্ত শক্তিশালী একটি মনস্তাত্ত্বিক পদ্ধতি ব্যবহার করেছিলেন। তিনি ওই ভ্যাকসিন বিরোধী বাবা মায়েদের সাথে কোনো তর্ক করেননি, কোনো ডেটা বা প্রমাণ দেখাতে যাননি। তাহলে তিনি কি করেছিলেন? তিনি শুধু অত্যন্ত সহানুভূতিশীল হয়ে তাদের খোলা মনে কিছু প্রশ্ন করেছিলেন। প্রশ্নগুলো কেমন ছিল? খুব সাধারণ কিন্তু গভীর। যেমন ধরো, ভ্যাকসিন নিয়ে আপনার ঠিক কোন বিষয়টা ভয় লাগছে, বা কোন ঘটনা বা তথ্যটা আপনাকে ভাবাচ্ছে। এই ধরনের ওপেন এন্ডেড বা উন্মুক্ত প্রশ্ন। মানে তিনি তাদের মনের কথাগুলো শুনতে চেয়েছিলেন। হ্যাঁ, তিনি আসলে তাদের মনের কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে এবং কোনো রকম জাজমেন্ট বা বিচার না করে শুনেছিলেন। আর এই শোনার ফলে যা হলো তা কেবল লজিক দিয়ে কখনো সম্ভব হতো না। কি হয়েছিল শেষ পর্যন্ত? নিজেদের ভয়গুলো মুখে উচ্চারণ করে বলতে বলতেই নিজেদের যুক্তির ফাঁকগুলো বুঝতে শুরু করলেন। ওয়াও, এটা সত্যি একটা বড় আহা মুহূর্ত। মানুষ আসলে লজিক বা যুক্তির চেয়ে ইমোশন বা আবেগ দিয়ে অনেক বেশি চালিত হয়, তাই না? একদম।
কাউকে জোর করে তর্ক করে পরিবর্তন করা যায় না। তুমি যদি সরাসরি কাউকে বলো যে আপনি ভুল, তাহলে সে কখনোই সেটা মানবে না। বরং তাকে সঠিক এবং সহানুভূতিশীল প্রশ্ন করে নিজের ভেতরে তাকাতে বাধ্য করা, তাকে নিজেকে নিয়ে ভাবতে বাধ্য করাই হলো আসল কৌশল। ঠিক বলেছ। আমাদের যোগাযোগ ব্যবস্থায়, পারিবারিক সম্পর্কে, এমনকি অফিসের মিটিংয়েও এই সহানুভূতিশীল শোনার ক্ষমতাটা থাকা খুব দরকার। একদম। আর এর পাশাপাশি আমাদের ব্যক্তিগত ক্যারিয়ারের ক্ষেত্রেও এই পুনরায় চিন্তা করার ক্ষমতা বা রিথিঙ্কিং সমানভাবে জরুরি। আমরা এতক্ষণ অন্যদের বোঝানোর কথা বললাম, কিন্তু নিজের জীবনের লক্ষ্যগুলো নিয়ে আমরা কতটা ভাবি? হ্যাঁ, ক্যারিয়ারের ক্ষেত্রে একটা চমৎকার কনসেপ্ট আছে, ক্যারিয়ার চেকআপ। আমরা তো শরীরের জন্য নিয়মিত রুটিন চেকআপ করি, তাই না? ব্লাড টেস্ট করি, প্রেশার মাপি। একদমই। আমরা যেমন শরীরের ডাক্তার দেখাই, ঠিক তেমনি বছরে অন্তত 2 বার আমাদের ক্যারিয়ার চেকআপ করা উচিত। সেটা কিভাবে করব? আমাদের নিজেদের সাথে বসে প্রশ্ন করা উচিত, আমি আজ থেকে 5 বছর বা 10 বছর আগে যে লক্ষ্য ঠিক করেছিলাম, আজও কি আমি সেই একই জায়গায় যেতে চাই? আমার কাজটা কি আমাকে আনন্দ দিচ্ছে? আমার কি নতুন কিছু শেখা প্রয়োজন? এটা খুব জরুরি একটা প্রশ্ন। সমস্যা হলো, অনেক সময় আমরা ছোটবেলায় বা কেরিয়ারের শুরুতে যে লক্ষ্য স্থির করি, পরিস্থিতি বদলে গেলেও সেটাকে অন্ধের মতো আঁকড়ে ধরে থাকি। সাইকোলজির ভাষায় একে বলে আইডেন্টিটি ফোরক্লোজার। আইডেন্টিটি ফোরক্লোজার, তার মানে নিজের পরিচয়টাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে আগেই লক করে ফেলা বা আটকে ফেলা। ঠিক ধরেছ। ধরো কেউ ছোটবেলায় ঠিক করেছিল সে ইঞ্জিনিয়ার হবে। এখন সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু সে বুঝতে পারছে যে তার এটা একদমই ভালো লাগছে না। তার হয়তো ডিজাইনিং বা অন্য কিছুতে আগ্রহ তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু সে কেবল এই ভেবে ইঞ্জিনিয়ারিং আঁকড়ে পড়ে থাকে যে আমি তো ছোটবেলা থেকেই সবাইকে বলে আসছি আমি ইঞ্জিনিয়ার হব, এখন পথ বদলালে মানুষ কি বলবে? ইগো আর সমাজকে কি জবাব দেব, সেই ভয়। এটা এক ধরনের বোকামি, কারণ সময় এবং অভিজ্ঞতার সাথে সাথে আমাদের পছন্দ এবং মূল্যবোধ তো বদলাতেই পারে। বিশেষ করে 2026-এ এসে চাকরির বাজার যখন প্রতিদিন বদলাচ্ছে, এআই আসে যখন হাজার হাজার পেশার রূপ পাল্টে দিচ্ছে, তখন যারা বেকার বা নতুন কাজের সন্ধানে আছেন, তাদের জন্য এটা খুব বড় একটা সতর্কবার্তা। একদম। তারা যদি একই পুরনো পথে, পুরনো নিয়মে চাকরির চেষ্টা করতে থাকেন, তবে সেটা হবে টানেল ভিশন বা অন্ধকার সুড়ঙ্গের ভেতর আটকে থাকার মতো। সুড়ঙ্গের শেষ প্রান্তের আলো ছাড়া তারা ডানে বায়ে অন্য কোনো সুযোগ দেখতেই পাবেন না। হ্যাঁ, ওই এক জায়গাতেই আটকে থাকবেন। এর বদলে নিজের স্কিলসেট নিয়ে থিঙ্ক অ্যাগেন করা, নতুন নতুন ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা এবং প্রয়োজন হলে মাঝপথেই নিজের কৌশল বা পথ বদলানোই হলো সবচেয়ে স্মার্ট কাজ। দারুণ বলেছ। পুরো আলোচনার সারমর্ম যদি আমরা টানতে চাই, তাহলে বলতে হয় যে জ্ঞান যদি হয় শক্তি, তবে আমরা কি জানি না তা হাসি মুখে স্বীকার করে নেওয়াই হলো আসল প্রজ্ঞা। একজন বিজ্ঞানীর মতো কৌতূহল নিয়ে জগৎকে দেখা, নিজের অহংকারকে সরিয়ে রেখে কনফিডেন্ট হিউমিলিটি অনুশীলন করা এবং অন্যদের সাথে যুদ্ধের বদলে নাচের ছন্দে মতবিনিময় করা, এগুলোই তো আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। একদম তাই। আজকের এই গভীর আলোচনা থেকে আমার মাথায় একটা নতুন ভাবনা ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আমাদের চিন্তাভাবনাগুলো তো আসলে স্মার্টফোনের সফটওয়্যারের মতো, তাই না? সফটওয়্যারের মতো মানে আমরা আমাদের ফোনকে তো নিয়মিত আপডেট করি, নতুন ভার্সন ইনস্টল করি, পুরনো বাগ বা সমস্যাগুলো ফিক্স করি। কিন্তু একটু ভেবে দেখো তো, আমাদের মগজের ওই পুরনো বিশ্বাসগুলোকে আমরা শেষ কবে আপডেট করেছি? বাহ, দারুণ একটা তুলনা দিলে তো। যে পুরনো বিশ্বাস বা ধারণাটাকে আমরা সবচেয়ে বেশি মায়া করে আঁকড়ে ধরে আছি, হয়তো সেটাই আমাদের সামনে এগোতে দিচ্ছে না। একদম ঠিক। হয়তো আমাদের মনের সেই পুরনো অপারেটিং সিস্টেমটাকেই এবার আনইনস্টল করে নতুন করে ভাবার বা থিঙ্ক এগেন করার সময় এসছে। যারা শুনছেন আজকের এই আড্ডা শেষে, তাদের সবার কাছে আমাদের একটি অনুরোধ। আজই নিজেদের এমন কোনো একটি পুরনো বিশ্বাস, পেশাগত জেদ বা ব্যক্তিগত কোনো ধারণা নিয়ে নতুন করে ভাবার চেষ্টা করুন। হ্যাঁ, নিজের ভেতরের ওই বিজ্ঞানী সত্তাটাকে একটু জাগিয়ে তুলুন। আর যদি সম্ভব হয়, এই নতুন করে ভাবার পর আপনাদের অভিজ্ঞতা বা মতামতগুলো আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। কারণ মনে রাখবেন, ভুল স্বীকার করতে শেখাই হলো নতুন কিছু শেখার প্রথম ধাপ, আর সেটাই হলো আসল জেতা। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে দারুণ এক আড্ডায় আমরা আবারও হাজির হব। ভালো থাকবেন আর সবসময় নতুন করে ভাবতে শিখবেন।